প্রোপাইটারশিপ, লিমিটেড অংশীদারি, অনেক চড়ানো আছে। এবং এখানে এত ধারা, এত স্ল্যাব আছে, যেটা যারা অ্যাকাউন্টেন্সি এর প্রফেশন আছে এরাই বেশি ভালো পারে। সাধারণত ট্যাক্স ট্রেনিং গুলোতে এই কর্পোরেট ট্যাক্সের এটা না করায় আমরা যেটা করি আর কি, যে আপনার প্রোপাইটারশিপ অ্যাকাউন্টস করার। প্রোপাইটারশিপ বলতে বোঝানো হচ্ছে এক মালিকানা। এক মালিকানা অর্থ হচ্ছে আমরা যারা ট্যাক্সের কাজ করি, যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্সের কাজ করি, বা এনাদের কাছে এক মালিকানা ফাইলটা আসে। এক মালিকানা বলতে বোঝাচ্ছে যে ব্যবসায়ের মালিক একজন। অর্থাৎ এখানে আপনার মালিক যদি কোনো কারণে মারা যায়, ওই ব্যবসা বিলুপ্ত সাধন হয়ে যাবে। ব্যক্তিগত ভাবে পরিচালিত ব্যবসা। এখন আমার ট্রেনিং ইনস্টিটিউট যেটা আমি রান করছি, আমি যদি কোনো কারণে মারা যাই, তাহলে আমার ট্রেনিং ইনস্টিটিউট শেষ হবে। যেমন আমার সন্তান এসে ধরবে, সেটা আলাদা জিনিস। না ধরলে মারা যাবে। তো একক মালিকানা ব্যবসা করার বেশ কিছু সুবিধা আছে। প্রথমত, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ বা যে কোনো জায়গা থেকে একটা ট্রেড লাইসেন্স নিলেই আপনি একক মালিকানা ব্যবসা শুরু করতে পারবেন। অর্থাৎ সরকারের নিবন্ধিত আরজেসি তে কোনো নিবন্ধন করতে হয় না। এক। দ্বিতীয় জিনিস হচ্ছে, এক মালিকানা ব্যবসা, ওই ট্রেড লাইসেন্সের যে ফি, এটা খুবই সামান্য, 8-10 হাজার টাকার মধ্যেই হয়ে যায়। ইউনিয়ন পরিষদে, পৌরসভায় আরো কম, 400-500 টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু একটা লিমিটেড প্রোপাইটারশিপ এইগুলোর রেজিস্ট্রেশন খরচ টরচ 50, 60, 70, 1 লাখ, 2 লাখ, অর্থাৎ পেইড আপ ক্যাপিটাল আর অথরাইজ ক্যাপিটালের উপরে অনেক কিছু নির্ভর করে। এক মালিকানা প্রতিষ্ঠানের আপনার বছর শেষে অডিট রিপোর্ট করা বাধ্যতামূলক না। অর্থাৎ আপনি নিজে নিজেই একটা রিপোর্ট, আই বাই রিপোর্ট তৈরি করে জমা দিতে পারেন। এটা অডিট করানো লাগবে না। কিন্তু একটা প্রোপাইটারশিপ, এই যখন লিমিটেড কোম্পানি আসবে, তখন এটা অডিট ফার্মে অডিট করাইতে হবে। এবং সেটার জন্য অনেক সিস্টেম আছে, অনেক কাঠখড়ি পোড়াইতে হয়, অনেক অর্থ ব্যয় করতে হয়। তো এক মালিকানা এইটা দুইটা সিস্টেমে চলে। একটা হচ্ছে যে উনি প্রপার ওয়েতে অ্যাকাউন্টসটা মেনটেন করে। আমার যদি ভুল না হয়, বাংলাদেশে যে গাজী গ্রুপ আছে, গাজী টায়ার, গাজী টিউব, গাজী টিভি, হ্যাঁ, এটা কিন্তু প্রোপাইটারশিপ, এক মালিকানা, মালিক একজনই, কিন্তু গ্রুপ অফ কোম্পানি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তারপরে একজন বাংলাদেশের সবচেয়ে করদাতা, বারবারই নাম আসতো, গাউস সাহেব, উনি জর্দার ট্যাক্স ভ্যাট দেয়। ওনারটাও কিন্তু এক মালিকানা ছিল। তো এক মালিকানা সুবিধা অনেক, অসুবিধা হচ্ছে আপনি ব্যাংক ঋণ কম পাইতে পারেন, আপনি মারা গেলে ব্যবসা বিলুপ্ত হয়ে যেতে পারে, এইটাই আর কি। তো এই এক মালিকানা, ধরেন একটা চা বিড়ি পান সিগারেট বেচে একটা দোকানদার, অথবা একটা টেলিফোন অপারেটর দোকানদার, অথবা একটা গ্যাস কোম্পানি গ্যাসের সিলিন্ডার বেচে, সে তো আপনার বেশি হিসাব পাতবে রাখে না। অথবা কোনো সেলুনের দোকানদার, সে তো এখনো মোটামুটি একটা হিসাব পাতি রাখে। এখন এই হিসাব রাখলে একটা হিসাবে ট্যাক্স দিতে হবে, আর হিসাব না রাখলে
ঠিক যেমন আমাদের এগ্রিকালচার একটা হিসাবের বিষয় আছে, যে হিসাব না রাখলে একটা ধরনের হিসাবে দিতে হবে। তো এইখানে বেসিক কিছু কথাবার্তা আছে যে ব্যবসায়ের ক্ষেত্রে আয় এটা সর্ব সবার জন্য, এই যে কোম্পানি, ব্যবস্থাপনা কোম্পানি আছে, পরিচালনা, এটা জাস্ট কিছু ধারা। হ্যাঁ, ব্যবসা হতে আয়ের বিশেষ ক্ষেত্র সমূহ, এগুলো জাস্ট কিছু আয় ব্যয় বিক্রয় এইসব থেকে কিছু ধারা। তো এইখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে আমরা যদি, এটা বিশেষ করে আহ লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বেশি ঝামেলা হয়, যে আমরা যদি কোনো জায়গায় বলি যে আহ এই যে দায়, অর্থাৎ দেনা আছি, আমরা কোনো কথা বললে ট্রেডিং নিয়ে বলি যে আমরা দায় আছে, অর্থাৎ আমার কাছে অমুকে 5 লাখ টাকা পাবে, 10 লাখ টাকা পাবে, অর্থাৎ আমি ঋণগ্রস্ত। এটা 3 বছরের মধ্যে সমাপ্ত করে ফেলতে হবে। আপনি সারা জীবন দেখাই গেলেন যে রহিমউদ্দিন ভরসা আমার কাছে 3 কোটি টাকা পায়, রহিমউদ্দিন আমার কাছে 3 কোটি টাকা পায়, রহিমউদ্দিন আমার কাছে 3 কোটি টাকা পায়, হবে না। এটা 3 বছরের মধ্যে শেষ করতে হবে, নাইতে চতুর্থ বছরে যায় ওই পাওনাটাই আয় হিসেবে আপনার ট্যাক্সে কাউন্ট হয়ে যাবে, অর্থাৎ জরিমানা হয়ে যাবে। ঋণটা আয় হিসেবে কাউন্ট হবে। এই একটা উল্লেখযোগ্য পয়েন্ট আছে। আর বাকিটা আমরা ম্যাথের মধ্যে দেখাই দিব যে কিভাবে কি করতে হবে। এখন আমাদের মূল যে টপিকটা ছিল, যে প্রোপাইটারশিপ ইনকামের উপরে আমরা অঙ্ক করব। তো এইখানে একটা প্রোপাইটারশিপের অঙ্ক আছে। এই প্রোপাইটারশিপের অঙ্কটা আপনারা দেখেন, যে একজন মহিলা, উনি প্রোপাইটারশিপ করে ওনার বিজনেসের সেলস, তারপরে কস্ট, তারপরে ওনার এমপ্লয়ির স্যালারি, অফিস রেন্ট, তারপরে ইউটিলিটি খরচ সব দিচ্ছে। এবং সে বলেছে যে সে লোনের জন্য 30,000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স পেইড করে, 30,000 টাকা। তার লোনের মেয়াদ বা ব্যালেন্স 30 জুন পর্যন্ত 13 লক্ষ টাকা। তারপরে তার একটা কম্পিউটার, অফিস ইকুইপমেন্ট, এটার 2 লাখ বিডি ভ্যালু, 2 লাখ 2 লাখ করে আছে। এখানে ওনার ক্যাপিটাল আছে, বিজনেস ক্যাপিটাল আছে 35 লাখ জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত। ইনভেন্টরি আছে 25 লাখ। উনি রিসিভেবল, অর্থাৎ উনি টাকা পাবে 12 লাখ। উনি পারিবারিক খরচের জন্য টাকা উঠাইছেন 5 লাখ। অঙ্ক প্রথমে দেখে ভয় পাওয়ার কিছু নেই। এইখানে আমি গত অঙ্কে বলছিলাম যে 30 জুনের পর একটা সার্টিফিকেট দেয় লোনের, যে তার কত টাকা লোন আছে। এটা যদি আপনাদের মনে থাকে দেখবেন, ওই যে পার্সোনাল লাইবিলিটি জায়গায় আদার্সে আমি বলছিলাম যে ওইখানে লেখা থাকবে যে ব্যাংক একটা সার্টিফিকেট দেবে। দেখেন সেই কথাটা এখানে আসছে, দ্য লোন ব্যালেন্স 13 জুন ওয়াজ 13 লাখ টাকা। অর্থাৎ লোনটা আপনি আপনার মতন করে বসাইতে পারবেন না, অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে।
এখন টোটাল মিলায় একটা হিসাব দেখেন যে ওনার সেল হয়েছে এত, কস্ট অফ গুড সোল্ড 18 লাখ, ওনার এমপ্লয়ি খরচ, এই যে এমপ্লয়ি খরচ, ইউটিলিটি বিল, অফিস রেন্ট, এগুলো হচ্ছে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। এরপরে ওনার ইন্টারেস্ট আছে খরচ 30,000 টাকা। এই 3 লাখ টাকা কিন্তু ওনার লাইবিলিটিস, এইটা ওনার ক্যাপিটাল, এইটা ওনার সম্পদ, অর্থাৎ কম্পিউটার সম্পদ, অফিস ইকুইপমেন্ট সম্পদ। এইখানে আপনাকে সবার প্রথমে আয় ব্যয় বের করতে হবে, প্রফিট বের করতে হবে, এরপর ব্যালেন্স শিট বের করতে হবে। তো আমরা যদি অঙ্কটা একটু দেখি, তো দেখেন উনি সেলস করেছে 30 লাখ টাকা। আপনারা যারা একটু অ্যাকাউন্টিং বোঝেন তারা বুঝে যাবেন, ওনার কস্ট অফ গুড সোল্ড অর্থাৎ বিক্রয় বাবদ ওনার যে খরচ হয়েছে 18 লাখ টাকা, তার 30 লাখ টাকা বিক্রি করেছে, মালপাতি উৎপাদন উৎপাদন করতে খরচ হয়েছে 18 লাখ টাকা। উনি লাভ করেছে কত? 12 লক্ষ টাকা, প্রায় 40% উনি লাভ করেছে। এবার অপারেটিং এক্সপেন্স, এই ব্যবসা কার্যক্রম চালানোর জন্য যে খরচগুলো হয়েছে, প্রথম খরচটা হচ্ছে বিক্রয়ের জন্য, আর এই কার্যক্রম অর্থাৎ অপারেশন পরিচালনার জন্য এমপ্লয়ীদের স্যালারি দেওয়া লাগছে, সেই খরচ, অফিস ভাড়া দেওয়া লাগছে, সেই খরচ, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল যাই দিতেছে, ইউটিলিটি বিল দিতেছে, সেই খরচ, ইন্টারেস্ট এক্সপেন্স দিতেছে, এই খরচ। এখন নিচে এটা দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে 70,000 টাকা। এইটা কোথা থেকে আসলো? আপনারা যারা যদি মোটামুটি অ্যাকাউন্টিং করে থাকেন, সেটা হচ্ছে, ধরেন আমি 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনছি, এইটা কি আমি 1 বছর পরে 1 লাখ টাকা বেচতে পারবো? আমি মোটেও 1 লাখ টাকা বেচতে পারবো না, এটা এটা ডেপ্রিসিয়েট হবে ভালো। তাই না? জি। আমি তো বেচতে পারবো না। না। কেউ বলবে হ্যাঁ এটা 50,000 টাকা দেন, কেউ বলবে 60,000 টাকা দেন, কেউ বলবে 70,000 টাকা দিচ্ছি দিয়ে দেন। তাহলে আমার টাকা তো কমে গেল। কারণ আমি এটা 1 বছর পরে বেচবো না, আমি 2 বছর পরে বেচবো। কিন্তু আমার প্রতি বছর তো আয় ব্যয়ের হিসাব করতে হবে, তাই না? জি। তো এই আয় ব্যয়ের হিসাবের জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যে একটা ল্যাপটপ সাধারণত 4 বছর 5 বছরের বেশি সার্ভিস দেয় না, ভালো হবে দিলে 3 বছরই দেয়। অর্থাৎ ওই অ্যাসেটটা নিঃস্ব নিঃস্ব হয়ে যায় 3 থেকে 4 বছরের মধ্যে। কিন্তু একটা চেয়ার টেবিল মিনিমাম 10 বছর থেকে মিনিমাম, একটা চেয়ার একটা টেবিল ও 10 বছরের কাঠের একটা কিছু হয় না, একটা আলমারি ও কিছু হয় না। তা গভর্নমেন্টের কিছু রুলস আছে যে এই যে ডেপ্রিসিয়েশন খরচ অর্থাৎ অবচয় খরচ ধরার জন্য পার্সেন্টেজ আছে। তো এইখানে অনেকে নিজের মতন করেও ধরে যে না আমারটা ল্যাপটপ বেশি ইউজ হয়, ও আমার 4 বছর যাবে না, 2 বছরই চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এইটা আগের থেকে সম্পদ কিনলে এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা করতে হয়। তো এখন যে ব্যক্তি 2 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনছে, উনি ধরেই নিছে যে ওনার ল্যাপটপটা 4 বছর পরে নষ্ট হয়ে যাবে। এই জন্য ল্যাপটপের যে ডেপ্রিসিয়েশন, যে অবচয় যে খরচ, এটা উনি 25% ধরছে, ধরে 50,000 টাকা আসছে। অর্থাৎ এই বছর 50,000, তারপরের বছর 50,000, তারপরের বছর 50,000, তারপরের বছর 50,000,
পঞ্চম বছরে যেটা জিরো হয়ে যাবে, এই অ্যাসেটটা তখন বলে ফ্রি অ্যাসেট। এই অ্যাসেটটা আর অ্যাসেট হিসেবে কাউন্ট হবে না। এরপরে উনি যে অফিস ইকুইপমেন্ট কিনছে, ধরেন চেয়ার টেবিল যাই কিনছে, এইটা ওনারা 10 বছর হিসাব করছে যে 2 লাখ টাকার মাল 10 বছর চলবে। এই জন্য ওনারা 10% কাউন্ট করছে, করে 20,000 টাকা ধরছে যে 2 লাখ থেকে প্রতি বছর 20,000, 20,000, 20,000, 20,000, 20,000 করতে করতে এটা 10 বছরে যেয়ে ওই অ্যাসেটটা জিরো হয়ে যাবে। অর্থাৎ যে কম্পিউটারটা আপনি 2 লাখ টাকা দিয়ে কিনেছিলেন, সেই কম্পিউটারে 50,000 টাকা খরচ ধরা হয়েছে, তাহলে কম্পিউটারটার মূল্য কত হচ্ছে পরের বছর যায় 1.5 লাখ টাকা। সেটা এই জায়গায় আছে। আর যে ফার্নিচারের মূল্য আপনি ধরেছিলেন 2 লক্ষ টাকা, সেখান থেকে আপনি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ধরেছেন 20,000 টাকা, তাহলে ওর মূল্য হচ্ছে 1,80,000 টাকা। একটা সেকেন্ড, আমার একটা কল আসতেছে, মানে জাস্ট। তো এই ডেপ্রিসিয়েশনের বা সম্পদের নতুন মূল্য নির্ধারণ, বর্তমান মূল্য থেকে ডেপ্রিসিয়েশন খরচ কেটে নিয়ে নতুন মূল্য নির্ধারণ, এই জায়গায় আপনাদের কোনো সমস্যা আছে বুঝতে? না, ঠিক আছে। সমস্যা আছে কোনো ভাইজান? না। না, না, বুঝতে পেরেছি। ডাব্লিউডিসি অর্থাৎ কি? আমি একটা ডাব্লিউডিসি। মোটরসাইকেল কিনছি সম্পদ, অফিসের কাজেই ব্যবহার করি 1 লাখ টাকা দিয়ে। আমি ধরলাম এটা 5 বছর পরে বিক্রি করে দেবো, যেমন ব্যাংকিং নিয়মে। অর্থাৎ এই মোটরসাইকেলটা 5 বছর পরে আর চালানোর উপযুক্ত থাকবে না। তাহলে আমরা ওকে 20% করে ধরলে 5 বছরে 100% হয়ে যায়। ঠিক আছে? তাহলে প্রতি মাস বছরে আমি 20,000 টাকা যদি কাটতে থাকি মোটরসাইকেল থেকে খরচ হিসাবে, তাহলে আমার মোটরসাইকেলের দাম হয়ে যাবে 80,000, তারপরে বছর হবে 60,000, তারপরে বছর হবে 40,000, তারপরে বছর 20,000, তারপরে বছর কত বার নেই, মরে গেছে। এই ডেপ্রিসিয়েশন ধরার একটা লাভ আছে। এইভাবে এক্সপেন্স ধরে ধরে কোন সম্পদ কাটার পর, দেখেন একটা মোটরসাইকেল কিন্তু 5 বছরে শেষ হয় না। ওটা রিপেয়ার টিপেয়ার করলে চালানো যায়। এই সময় মানে প্রতিষ্ঠান করে কি ওই সম্পদগুলোরে অকশনে বিক্রি করে দেয়, অথবা এমপ্লয়ীদের মাঝে বিক্রি করে দেয় কম টাকায়, যে তোমরা নিয়ে নাও। এমপ্লয়িরাও খুশি হয়, তারা ঠিকঠাক করে চালাইতে পারে। অথবা মালিক ওইটা বিক্রি করে কিছু টাকা পেয়ে যায়, ভালো অ্যামাউন্টই পায়। এটাও অ্যাসেট বিক্রি করে ক্যাপিটাল গেইন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু এই টাকাটা দেখাই না, কারণ ওই অ্যাসেট তো জিরো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই টাকাটা বিক্রি করে মালিক দেখা গেল তার পকেটে লাভ ঢুকায় নিলে বড় একটা অঙ্কে, যে টাকাটা কোনো আর ট্যাক্স টক্স কিছু সে দিবে না, আত্মগোপন করে ফেললো। যাই হোক, আমরা অত গভীরে না যাই, যারা অ্যাকাউন্টেন্ট তারা এই কাজগুলো সারাদিন করতে হয়। তাহলে এই যে ডেপ্রিসিয়েশনের কথা কিন্তু এই জায়গায় ছিল না। এই জায়গায় শুধু ছিল তার কম্পিউটার আর অফিস ইকুইপমেন্টের কথা ছিল। তাহলে এই টাইপের অঙ্ক আসলে অবশ্যই অবচয় বা ডেপ্রিসিয়েশন, দেখেন এর মাথা পড়া স্টার চিহ্ন মারা আছে, এইটা আপনাদের ধরতে হবে। এখন দেখেন, আমরা বলতেছি সে প্রফিট করছিল 12 লাখ টাকা, গ্রস প্রফিট। সেখান থেকে 2 লাখ ভাগতেছে, 1,60,000 ভাগতেছে, 40 ভাগতেছে, 30 ভাগতেছে, এরকম বাদ দিয়ে 5 লাখ টাকা বাদ চলে গেছে। এখন তার আছে মাত্র 7 লাখ টাকা। অর্থাৎ নেট প্রফিট করছে উনি 7 লাখ টাকা।
এইটা তার বছর শেষে ইনকাম, এবং তার এই ইনকামটা খাতাপত্রই খুব ভালো করে আছে। অর্থাৎ ওনার যে ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, সেটা আপনারা কিন্তু পেয়ে গেছেন। এখন উনি প্রফিট করছে, লসও হইতে পারে, অনেক সময় লসও হয়, উনি প্রফিট করছে। এখন এই 7 লাখ টাকার কত টাকা ট্যাক্স আসে, এইটা আপনারা বের করতে পারবেন না? এটা বের করতে পারবো। বুঝছেন তো? ওই সেম অঙ্কে চলে যাবেন ক্যালকুলেশনে। ক্লিয়ার? এইটা কি লাগবে নাকি, ফিনান্সিয়াল পজিশন? এটা হ্যাঁ, কি? হ্যাঁ, 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 এই জন্যই তো এইটা এটা লাগবে, এটা লাগবে। এখন এবার আসেন ব্যালেন্স শিট। আমরা যেটা বলি ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কিছুই লেখার দরকার নেই, ব্যালেন্স শিট আপনি লিখতে পারেন। এখন মজার বিষয় দেখেন, ব্যালেন্স শিটের প্রথমে আপনি অ্যাসেট পাস ধরার দরকার নাই। আমরা সাধারণত উম, বাম পাশে ধরি ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, হ্যাঁ, আর ডাইন পাশে ধরি অ্যাসেট। এই জায়গায় ছকে যেটা আছে আপনি যেভাবে ধরেন, অথবা উপরে অ্যাসেট নিচে লাইবিলিটিস দিতেই পারেন। আপনার যেটা হবে এই নিচেই দুইটার মিল হইতে হবে, এক কথা। ঠিক আছে? দুইটার ব্যালেন্স শিট যেন সমান হয়। এখন এইবার আসেন, আমরা অঙ্কে দেখছি ক্যাপিটাল গেইন করছিল কত? 35 লাখ। এটা ইনিশিয়াল ক্যাপিটাল ছিল। হ্যাঁ, 35 লাখ। ঠিক হুম। আছে? এবার ও লাভ করেছে কত? 7 লাখ। তাহলে ক্যাপিটাল বাড়লো না? হ্যাঁ। অ্যাড হয়ে গেল। ঠিক আছে? জি। 35 আর 7। 42। এবার ও বলতেছে ড্র ড্রয়িংস করেছে করছে, 5 লাখ। ও উইথড্র করছে। এই উইথড্রটা কেন করে? পার্সোনাল। ফ্যামিলি, ফ্যামিলি পারপাস, এ ও পারপাস, আপনার টাকা নিতে ব্যবসার দিকে একটু চলাচল খরচের জন্য। তাহলে লেস হবে 5 লাখ। ঠিক আছে? ব্যবসার থেকে সে টাকা নিচ্ছে জীবিকা নির্বাহের জন্য বা পারিবারিক কাজের জন্য, সে ব্যবসার থেকে টাকা নিচ্ছে। তাহলে এই 35 আর 7, 42 থেকে 5 বাদ দিলে 37 লাখ। ঠিক আছে? এখন বলতেছে এটা তো ক্যাপিটাল গেল, ও লাইবিলিটিস, যেহেতু ইন্টারেস্ট দিছে, বুঝেন, যেহেতু ইন্টারেস্ট দিচ্ছে সেহেতু ওর ঘাড়ের পরে লোন আছে। এটা মাথায় রাখবেন। যদি ও ইন্টারেস্ট দেয় তাহলে ওর ঘাড়ের উপরে লোন আছে। লোন কত টাকা আছে বেচারার? দেখেন 13 লাখ টাকা। ঠিক আছে? হ্যাঁ। অর্থাৎ ব্যালেন্স শিটের প্রথম পার্টি শেষ করবেন আপনার দিয়ে, ক্যাপিটাল দিয়ে, এরপরে লাইবিলিটিস দিয়ে। অনেক সময় লাইবিলিটিস নাও থাকতে পারে। লাইবিলিটি যদি না থাকে তাহলে লোনের ইন্টারেস্ট থাকবে না, ব্যাংক ইন্টারেস্ট থাকবে না। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখে। তো এখানে আরো লাইবিলিটিস থাকতে পারে। সেটা হচ্ছে পেয়েবল। পেয়েবল অর্থ কি? আমি কিন্তু এটা কালকে আপনারা বলছিলাম। একটা একটা প্রদেয়। হচ্ছে একটা হচ্ছে রিসিভেবল,
অর্থাৎ আমি যেটা পাবো, আর একটা হচ্ছে প্রদানযোগ্য, একটা হচ্ছে আর একটা হচ্ছে আমার পাওয়া কাছে যোগ্য। যেটা পাবে, আমি যেটা দেব। এটা হচ্ছে পেয়েবল। হ্যাঁ। তা আমি যদি আপনার কাছে টাকা পাই তাহলে আপনি ঋণগ্রস্ত না? আমার রিসিভেবল। আমি টাকা পাবো, তাহলে আপনি কি, আপনি পেয়েবল, আপনি আমাকে টাকা হ্যাঁ, দিবেন, দিবেন। আপনি দায়বদ্ধ। হ্যাঁ। এখানে কিন্তু থাকতে পারতো বা দেওয়াটা উচিত ছিল যে পেয়েবল 10 লাখ টাকা। কারণ দেখেন, আপনি একটা ব্যবসা চালাচ্ছেন, সেই ব্যবসায় কি কেউ আপনার কাছে টাকা পাইতে পারে না? কেউ ভাবে না টাকা, এটা অসম্ভব। কারণ আপনারা যদি ওষুধের ফার্মেসি চালান, এটা তা আপনি করতেছে। অনেকে বাকি নিয়ে যায়, আপনি তো বাকি নেন নেন না। তা যেহেতু এখানে লোন লিখেই দিছে, ওই লোনটাই ধরে নেন দায়, ঠিক আছে, এবং 13 লাখ টাকা বড় অ্যামাউন্ট। তাহলে এই ক্যাপিটাল এবং লাইব্রেরি সাইড বুঝতে কোনো সমস্যা আছে? না, ক্যাপিটাল আর লাইব্রেরি সাইড বুঝতে কোনো সমস্যা আছে? ক্যাপিটালের সাথে লাইবিলিটিস দিয়ে মিলালো কেন? অ্যাকাউন্টিং এর একটা সূত্র আছে, যে সূত্রটা আপনি কিন্তু আমাকে প্রথমে দিকে বলছিলেন। অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে ক্লিয়ার। কিন্তু নর্মালি একটা মানে কমন কমন চিন্তা ভাবনার মধ্যে যে আমার যেটা দায় সেটা আবার আমার ক্যাপিটালের সাথে যোগ হচ্ছে, আহ, কেন দিয়ে আবার হচ্ছে? অ্যাসেট হচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে বলেন? কারণ এই দুইটা মিলেই তো আমি আমার ব্যাংকের আমি টাকা আপনাকে ব্যাংকে রেখেছি। আমি আপনাকে ব্যাখ্যা দিই। বলেন তো। একটা ব্যবসা একটা কিন্তু সত্তা, একটা ব্যবসা একটা সত্তা। অর্থাৎ এই ক্যাপিটালের ভিতরে আয় ব্যয় এই সব প্রফিট যোগ আছে, তাই না? হ্যাঁ। কিন্তু ক্যাপিটালের নিজস্ব কোনো টাকা আছে? ক্যাপিটালের টাকাটা কোথায়? ব্যাংকের মধ্যে। ক্যাপিটালের টাকাটা কোথায়? রিসিভেবলের মধ্যে। ক্যাপিটালের টাকাটা কোথায়? ফার্নিচারের মধ্যে। ক্যাপিটালের টাকাটা কোথায়? গাড়ির মধ্যে। ভালো করে বোঝেন। আপনি বলতেছেন 7 লাখ টাকা প্রফিট, এই 7 লাখ টাকা কি ক্যাপিটালের কাছে আছে নাকি ব্যাংকের মধ্যে আছে? প্রফিট হতে ক্যাপিটালে চলে যাবে বা ব্যাংকের ক্যাপিটালে কাছে। চলে যাবে, আছে কার কাছে ব্যাংকের কাছে। টাকাটা? হ্যাঁ, আজ ব্যাংকের কাছে থাকবে অথবা সেই ক্যাশ তো রাখার কথা না। ধরেন ব্যাংকে আছে, ক্যাশে আছে, ফার্নিচারের মধ্যে আছে। হ্যাঁ। তাহলে অ্যাসেট হয়ে ক্যাপিটালের নিজস্ব কিছু আছে? না। ওর নামে মাত্র ক্যাপিটাল, ও নিজেই ঋণগ্রস্ত। আর একটা জিনিস বোঝেন, যদি আপনি বিজনেস পার্টনার নিয়ে ব্যবসা করেন, হ্যাঁ। আপনি 2 লাখ টাকা দিচ্ছেন, আপনার পার্টনারও 2 লাখ টাকা দিয়েছে, দিয়ে কি হইলো? বিজনেস ক্যাপিটাল, তাই না? হ্যাঁ। এই 2 লাখ টাকা আপনার ব্যবসা দিয়ে আপনার রান করলেন। এবার আপনার পার্টনার বললো যে ভাই আমার 2 লাখ টাকা ফেরত দাও। তাহলে ওই ক্যাপিটাল থেকেই তো 2 লাখ টাকা ফেরত যাচ্ছে, তাই না? তাহলে হ্যাঁ। ক্যাপিটাল নিজেই একটা দায়। বুঝাইতে পারছি? আজকে একদম গুলিয়ে ফেলেছি, বিশ্বাস করেন। ক্যাপিটাল নিজেই একটা কি? আজকে আজকে মাথার উপর দিয়ে যাচ্ছে কেন যেন সবকিছু।
এই ক্যাপিটাল আর লাইবিলিটিদের মধ্যে একদম পুরা শেষ। আপনি কঠিন ভাবে নিয়েন না। আপনি বলেছেন 7 লাখ টাকা প্রফিট করেছি, ক্যাপিটাল সাইডে লিখছেন। হ্যাঁ, এই যে প্রফিটে 7 লাখ টাকা কোথায় আছে? আমি আমি, কোন অ্যাসেটের মধ্যে আছে? হ্যাঁ, অ্যাসেটের মধ্যে থাকবে, অথবা আমার হ্যাঁ, রিসিভেবলের মধ্যে থাকবে। অ্যাসেটের মধ্যে থাকবে, মানে ব্যাংকে আছে, ধরেন ব্যাংকে আছে, আর ব্যাংকে কোনো আছে, হ্যাঁ। জায়গায় নেই। তাহলে ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্টের অর্থ, মধ্যে আছে, হ্যাঁ আছে। এটা তো অ্যাসেট। এটা অ্যাসেট। কিন্তু আপনি প্রফিট বলতেছেন ক্যাপিটালের মধ্যে। তাহলে অ্যাসেট সমান সমান ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস। অর্থাৎ অ্যাসেটের মধ্যে যে টাকাটা আছে সেই টাকাটার ব্যাখ্যা আপনি ক্যাপিটালের মধ্যে পাবেন লাইবিলিটিদের মধ্যে পাবো। অথবা লায়াবিলিটিস পাবেন, সহজভাবে এক্স্যাক্টলি। মেনে নেন। নাও, নাও, এটা হচ্ছে ওই ওই জায়গার মধ্যে যে টোটাল আমার ওয়েলথ, এটা আমার হচ্ছে হ্যাঁ, ওই একই জিনিস কিন্তু। ক্যাপিটাল এবং লাইবিলিটির মধ্যে। ভাই না, ওইটাতে, এটা এক ওইটা হচ্ছে। ওই ব্যালেন্স শিট আর এটা কিন্তু একই জিনিস। আচ্ছা, মানে একই এখানে জি জিনিস। জি আপনার অ্যাসেটের অর্থ, আপনার গাড়ি কেনার অর্থ, আপনার এই অর্থ, এর ব্যাখ্যাটা আপনি পাবেন এইখানে। ওইখানে যেমন ট্যাক্সেবল ইনকামটা কাউন্ট করতেছিলেন, এইখানে আপনি প্রফিট কাউন্ট করতেছেন। সোজা হিসাব। ওইখানে আপনি বছরে নেট ওয়েলথ হিসাব করতেছিলেন না, এখানে ক্যাপিটাল, এই যে ইন্টারনাল ক্যাপিটাল, নেট ওয়েলথের মধ্যে তো এখানে ডাইরেক্ট এসে বসে গেল না, এটা গত বছরের হিসাব। এবার আমরা অ্যাসেট সাইডে আসব মিলানোর জন্য। আমরা যে কম্পিউটার কিনলাম 2 লাখ, তার 50,000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে এখন কম্পিউটার দাম 1.5 লাখ। আমরা যে অফিস ইকুইপমেন্ট কিনলাম 2 লাখ টাকা, তার 20,000 টাকা খরচ হয়ে গেছে, এখন চলে এসেছে 1,80,000 টাকা। আমরা এখানে ইনভেন্টরি বলতেছি, অর্থাৎ বিক্রি করে কিছু মাল টাল বাইচে বুঝে গেছে, সব মাল তো আর বিক্রি হয় না। না। সেই ইনভেন্টরি 25,000 টাকা এখানে চলে আসছে। জি এরপরে আছে, হ্যালো। হ্যাঁ, জি রেকর্ড হচ্ছে তো ভাই? ভাইয়া, রেকর্ড হচ্ছে তো? না, ওনার লাইন চলে গেছে, উনি লাইনচ্যুত হয়ে গেছে, ওনার ইন্টারনেট গেছে। আচ্ছা, উনি আসুক, দেখবেন। আচ্ছা, হ্যাঁ মুস্তাফিজ ভাই, বলেন। হ্যাঁ, মুস্তাফিজ ভাই কিছু বলবেন? জি আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে এই অ্যাসেট যেটা বলতেছেন আর কি, সেটা কি আপনার স্থাবর এবং অস্থাবর, এটা কি সমন্বিত ভাবে কিনা, না, না, জয়েন্ট কিনা, নাকি না, অ্যাসেট না। বলতে শুধু স্থাবর সম্পত্তি বোঝানো হচ্ছে? সম্পদ যেটা 1 বছরের অধিক সময় লাস্টিং করবে, জি জি। সেটা সম্পদ, স্থায়ী সম্পদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি একটা জিনিস। আরেকটা বলে জি লিকুইড ক্যাশ বা আপনার তারল্য সম্পদ। তারল্য সম্পদ কি? ক্যাশ টাকা, এটাও সম্পদ। তার আর হলো একটা সম্পদ আছে ক্যাশ, ক্যাশ টাকা। যেটা ছোঁয়া যায় না, ধরা যায় না, অনুভব জি করা জি। যায়, সেটাও সম্পদ। কেমন? গুডউইল। ইমরান ভাই ভালো পড়ায়, এর জন্য ওনার বেশি, হুম হুম। চার্জ বেশি। তাহলে আমার গুডউইলটা, পড়ানোর গুডউইলটা সম্পদ। তারপরে ট্রেডমার্ক বা কোনো কোম্পানির লোগো, এগুলো তো আপনি ছুঁয়ে দেখতে পারতেছেন না। একটা কোম্পানি ভালো বলে তার দামটা বেশি উঠে যায়,
এগুলো বলে গুডউইল। না না না। এটাও একটা সম্পদ। হুম, একটা মানুষের হুম, চরিত্র ভালো, এটা তার হ্যাঁ সম্পদ। হ্যাঁ, জি জি। তো এই জন্য ইয়েস। সম্পদ যেগুলো ধরে দেখা যায়, ছুঁয়ে দেখা যায় 1 বছরের বেশি, আবার কিছু তারল্য সম্পদ আছে, আবার কিছু সম্পদ, যে সম্পদগুলো অনেক ভ্যালু, যেগুলো ধরে দেখা যায় না। তার মধ্যে একটা খুব নামযোগ্য হচ্ছে গুডউইল, সুনাম। সুনামের কারণে অনেক জিনিস অটোমেটিক বিক্রি হয়। হ্যাঁ। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ইনভেন্টরি যা বিক্রি হয়েছিল না তা জমা পড়ে গেল। আর এখানে বলেছে 12 লাখ টাকা আছে রিসিভেবল। এই যে 12 লাখ টাকা, এইটা কেন? কারণ হচ্ছে সব টাকা তো আর কোম্পানির মালটাল সাপ্লাই দিলে তুলে আনতে পারে না। কিছু টাকা মানুষের কাছে পাওনা থাকে। তা যে টাকাটা পাওনা থাকে, জি। এবং অ্যাকাউন্টিং এর ফর্মুলায় বলা হচ্ছে যে টাকাটা 6 মাসের মধ্যে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, সেইটাকে আমরা রিসিভেবল বলি। আবার এই রিসিভেবলে সবসময় কি সব পাওনাদার আমাদের জি পাওনা ফেরত দেয়? সব পাওনাদার আমাদের পাওনা জি না। কিন্তু ফেরত দেয় না। ধরেন 12 লাখের মধ্যে 11 লাখ টাকা উঠবে, 1 লাখ টাকা আমাদের উঠবে না। ওইটা তখন আমাদের আর একটা এক্সপেন্স হিসেবে বাদ দিতে হবে। তো এটারও একটা আইন আছে, আমি চাইলেই জামাত করে পারবো না। তো এই 12 লাখ, 25 লাখ, 1,50,000, 1,80,000 যোগ করে বাকি যে টাকাটা থাকতেছে 9,70,000, অর্থাৎ এই যে 50 লাখের থেকে এইগুলো বিয়োগ দিয়ে বাকি যে টাকা থাকতেছে, সেইটা আমার হচ্ছে ব্যাংক অ্যান্ড ব্যালেন্স বা ক্যাশ অ্যান্ড ব্যাংক ইকুইভ্যালেন্ট সম্পদ। পুরো টাকাটাও ক্যাশ থাকতে পারে অথবা ব্যাংকেও থাকতে পারে। যেহেতু এখানে কোনো ব্যাংকের নাম আচ্ছা। লেখে নাই, সেহেতু আমরা কোনো ব্যাংকের নাম দিব না। আর যদি ব্যাংকের নাম থাকে তাহলে ব্যাংকের নাম দিতে হবে। তো এইটা হচ্ছে ইনি আয় ব্যয় হিসাব রেখেছেন অ্যাকাউন্টেন্ট দিয়ে পরিপূর্ণভাবে। সেই জন্য আপনাদের এত কষ্ট করা লাগেছে। কিন্তু সাধারণত আপনারা যে ফাইলগুলো দেখবেন বা ইচ্ছা করে বলবে যে ভাই আয় ব্যয়ের কোনো হিসাব রাখি, এটা খুব মজার একটা জায়গা। সেই জিনিসটা হচ্ছে যে বুক ভ্যালুতে কোনো তথ্য নাই, অর্থাৎ সে কোনো বই বুক ভ্যালু মেনটেন করে নাই। অর্থাৎ এই যে এখানে আমরা দেখেন স্যালারি খরচ ধরছি, অফিস রেন্ট ধরছি, ইউটিলিটি ধরছি, ইন্টারেস্ট ধরছি, ডেপ্রিসিয়েশন ধরছি, তাই না? কত কথা লেখা আছে। জি জি। কিন্তু উনি এসে বলতেছে ভাই আমার কাছে কোনো তথ্য নাই, তথ্য শুধু একটাই আছে, কি আমি বিক্রি করেছি 30 লক্ষ টাকা, আর কোনো তথ্য নাই। আমার ঘর ভাড়া কত, বিদ্যুৎ খরচ কত, কর্মচারী বেতন কত, অমুক কত, তমুক কত, কিচ্ছু নাই। বুঝতে পারছি? অর্থাৎ আমার কোনো হিসাব নাই। ঠিক এগ্রিকালচারেও কিন্তু এরকম আছে, 60% আর 40%। এখন এই সেম জিনিসটাই আপনারা বেশিরভাগ সময় করবেন। এইটা খুব সহজ আরিফ ভাই, এইটাই হ্যাঁ, আপনারা এটাই ভালো প্র্যাকটিস লাগলো। করবেন। ঠিক এটাই আছে? ভালো লাগলো ভাই। এইটাই আপনারা প্র্যাকটিস করবেন। কিন্তু এর থেকে একটু বড় আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে গভর্নমেন্ট রুলস হচ্ছে প্রফিটের 3/1 দেখবেন আপনার যদি এক্সেলে করা আছে। হ্যাঁ, প্রফিটের 3/1 খরচ হিসেবে দেখবেন। কোন খরচ? প্রফিটের অপারেটিং না, খরচ। সেলসের। সেলসের, প্রফিটের না। প্রফিটের
প্রফিটের 3 ভাগের 1 ভাগ আপনি খরচ হিসেবে ধরবেন। কোন খরচ? মানে গ্রস প্রফিটে, ঠিক আছে। হ্যাঁ, কোন প্রফিটের। খরচ? ওই যে অপারেটিং এক্সপেন্স, এই দেখেন অপারেটিং এক্সপেন্স, স্যালারি, অফিসে ইউটিলিটি, ঠিক আছে। আর হ্যাঁ, এইসব হ্যাঁ, তো আপনার হ্যাঁ, কাছে লেখা নেই। হ্যাঁ। এইসব তো আপনার কাছে লেখা নেই। না। আপনি শুধু বলেছেন যে ভাই আমি 30 লাখ টাকা আয় করছি। এখন আপনি যখন অ্যাকাউন্টেন্ট হবেন, আমরা যেটা করি যে ওর ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে, ব্যাংক যে স্টেটমেন্ট থাকবে। যদি থাকে না, ওদের পান আলার কি ব্যাংক স্টেটমেন্ট থাকে ভাই? আমাদের কি আর টিআইএন থাকবে? আরে বাবা, সে যদি দেয়, ট্রেড লাইসেন্স আছে না তার? থানাদারও রেড লাইসেন্স আছে? আরে বাবা, ঢাকা সিটি কর্পোরেশনে ব্যবসা করতে গেলে সবার ট্রেড লাইসেন্স থাকে না। আচ্ছা। এখন আপনার আপনি লাইন বাই লাইন করেন না ভাইয়া? লাইন বাই লাইন মানে সেলস 30 লাখ টাকা, গ্রস প্রফিট এই 20%, এটাকে আসতেছে আসতেছে ওটাই আসতেছে। এখন আপনি ধরেন ব্যবসার ধরন দেখলেন যে আহ, ও একটা মুদিখানা ব্যবসা করে, সর্বোচ্চ 10% প্রফিট হইতে পারে, বা 15% প্রফিট হইতে পারে, বা 20% প্রফিট হইতে পারে, ঠিক আছে। এখন আমরা ক্লায়েন্টের কাছে শুনি যে আপনি কি ট্যাক্স দেবেন নাকি দেবেন না। এখানে বুঝতে হবে ভালো করে, বুঝছেন, যে আপনি ট্যাক্স দেবেন না আপনি ট্যাক্স দিবেন না। তা কয় যে ভাই আমি ট্যাক্স দেবো না, 1 টাকাও দেবো না। আবার আমরা বুঝাই যে আপনার তো ট্রেড লাইসেন্সে 3,000 টাকা ট্যাক্স কেটে রাখছে, আপনি আর 2,000 টাকা ট্যাক্স দেন। অর্থাৎ আমরা এই ক্যালকুলেশনটা এমন ভাবে করব যেন 5,000 টাকা ট্যাক্স আসে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা ক্যালকুলেশনটা এমন ভাবে করব, এই যে 20% প্রফিট ধরছে, হ্যাঁ, গ্রস প্রফিট, হ্যাঁ। সেলসে 20% গ্রস প্রফিট ধরছে, হুম, এইটা আমরা ধরেন ক্যালকুলেশন করে ফেলবো। যেমন এখানে 20% ধরলে 6 লাখ টাকা আসছে, হ্যাঁ। বাকি টাকা ওর কস্ট অফ গুড সোল্ড, মানে মালামাল কেনাকাটার ব্যয় চলে গেছে। হুম, হ্যাঁ, 24 লাখ টাকা চলে গেছে। এবার এটা হলো গ্রস প্রফিট 6 লাখ। এবার একটা ব্যবসা পরিচালনা করার জন্য যে অপারেটিং এক্সপেন্স, সেটার গভর্নমেন্ট ল হচ্ছে গ্রস প্রফিটের 3 ভাগের 1 ভাগ। তাহলে এই 6 লাখের 3 ভাগের 1 ভাগ হচ্ছে 2 ভাগ, 2 লাখ। হুম, তাহলে ওর নেট রিসিভ বা নেট প্রফিট হচ্ছে 4 লাখ। হুম, এখন মিস্টার খান মানে পুরুষ মানুষ, দেখেন ওর তো 3.5 লাখ টাকার উপরে ইনকাম উঠে গেছে না। হুম। তারপর ওকে 5,000 টাকা দিতে হবে ট্যাক্স। ও যদি ট্রেড লাইসেন্স থাকে, 3,000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, আর 2,000 টাকা দিলে ওর হয়ে গেল। কিন্তু আপনার ক্লায়েন্ট বলতেছে যে ভাই আমি ট্যাক্স দিব না। ভালো করে বুঝেন, তখন আপনি প্রফিট ধরবেন কত? 15%। এটা কি বুঝতে আমার পারছেন? ইচ্ছা মতো আমি ধরতে পারবো না কোনো আহা, রুলস আছে? আহা, আহা, পারবেন। এই জন্য কোনো হিসাব পাতি নাই ভাই, প্রোপাইটারশিপ, বুঝেন নাই? 15%, বুঝছেন? যাতে হি ডাজ নট মেনটেন বুকস অ্যাকাউন্ট, সে চাইলে হ্যাঁ, কি আমি 10% দেখাই দিতে পারবো যে না এটা 10% বিজনেস? আর ভাই ওর প্রফিট নাই তো ভাই, ওর প্রফিট নাই। মানে এটা এরকম না যে এক্সপেন্সে যেমন একটা নিয়ম আছে যে গ্রস প্রফিটের 1/3 হচ্ছে মাইনাস হবে অপারেটিং এক্সপেন্সের জন্য, ঠিক হ্যাঁ একইভাবে গ্রস প্রফিটের কোনো নিয়ম নাই যে আমার কস্ট অফ গুডস এর জন্য কত ভাই, পার্সেন্ট রাখতে হবে আমাকে? আপনার 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 প্রফিট, ব্যবসায় কি শুধু প্রফিটই হয় ভাই, লস হইতে পারে না? লসও হইতে পারে, হ্যাঁ। তাইলে তাইলে আপনি মার্জিনটা করতেছেন কি করে?
ব্যবসা করছেন মানে খরচ হইছেই, খরচ ছাড়া কোনো ব্যবসা হয়নি। আয় ব্যয় যোগ বিয়োগ করে লাভ হইতে পারে, লস হইতে পারে। এখন সরকার যদি বলে দেয় যে আপনার 50% প্রফিট, আরে ভাই আমি তো লস হইতে পারে। বুঝাইতে পারছি? এটা তো তাহলে ভালো গেম তো। ভাই এই জন্যই তো বলতেছি, আপনার আপনার কাছে কেন আসবে মানুষ ফাইলটা নিয়ে? কিন্তু শোনেন, বেশি চালাকি করতে যাওয়া যায় না, অতি চালাকের গলায় দড়ি। যখন ডিসিডি স্যারকে বলবেন যে ওনার 30 লাখ টাকা ইনকাম, তখন বলবে আপনি কি আমারে পাগল পাইছেন যে উনি 5,000 টাকা ট্যাক্স দিতে পারে না? দাঁড়ান, ওনার 25 লাখ, 25,000 টাকা, 25 লাখ টাকা ওনার ডিজালাও করে দিলাম। বেশি চালাকি করা যাবে না। এক, কিছু কিছু ব্যবসায় আছে, যেমন আমি সেনাবাহিনীর লাইসেন্স নিতে পারতেছি না। কেন পারতেছি না? এর আগে আমি ট্যাক্স দিতাম 16-17 সালে মিনিমাম 5,000 টাকা। কিন্তু সেনাবাহিনীর লাইসেন্স নিতে গেলে আপনাকে পর পর 3 বছর 50,000 টাকা করে ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছেন? বাহ। এরপরে আমি আগ্নেয় অস্ত্র নিতে পারতেছি না। কেন পারতেছি না? যে আপনার প্রতি বছরে মিনিমাম 3 লক্ষ টাকা ট্যাক্স দেওয়া লাগবে, যেটা আমার বড় ভাই প্রতি বছরে 9.5 লক্ষ টাকা ট্যাক্স দেয়। সে নিতে পারবে, নিয়ে আমাকে হ্যান্ড ওভার করবে। আর আমি নিয়ে যদি কারণ মাইরা ফেলা দিই, তাহলে আমার বড় ভাই চরম আকারে ফাইসা যাবে। সে ওই রিস্ক নিয়ে আমাকে আগ্নেয়াস্ত্র দিবে না। কিছু কিছু সময় মানুষ সাইদা ট্যাক্স দেয় সুবিধা পাওয়ার জন্য। এই জন্য আমরা বলি যে আপনি মিনিমাম ট্যাক্সটা দেন। বুঝাইতে পারছি? আপনি, আপনারে বললাম ঠিক আছে 50 লাখ টাকা উনি ইনকাম করছে, আপনি 5% ট্যাক্স ধরে দিলেন, প্রফিট ধরলেন, গ্রস প্রফিট ধরলেন। বুঝেন? হ্যাঁ। কারণ লসও হইতে পারে তো, এমন না যে লাভ হয়েছে, লসও তো হইতে পারে। কিন্তু দৃষ্টিকটু না হয়, আপনি হিসাব রাখেননি বলে আবার আপনি বললেন যে 50% প্রফিট। বুঝেন কি? একটা গাড়ির ওয়ার্কশপ, তা তখন গভর্নমেন্ট আপনাকে বলবে যে তোর পাঁচ খাস জন্য তুই 50% করছিস, তা আমার সমস্যাটা কি? আমি ট্যাক্স পাইলে হইলো। ট্যাক্সটা নেওয়ার পরে বলবো ওর দিকে বেশি নজর দে, ও কি ইলিগাল টাকা নিয়ে কোনো ব্যবসা করতেছে কি? বুঝতে পারছেন? জি। এবং আরেকটা ল শোনেন, প্রফিট ধাম করে আকাশচুম্বী বাড়ানো যায় না, প্রফিট ধাম করে কমানো যায় না। সর্বোচ্চ 10% প্রফিট বাড়ানো যায়, 12% বাড়ানো যায়। এরই উপরে বাড়াইলেই আপনি ধরা খাবেন। ধরেন কোনো কারণে আপনি একা একা এই বছর 5% দিচ্ছেন, যে আপনি দিয়ে বললেন যে না, আমার তো অনেক জায়গায় অ্যাডভান্স ট্যাক্স কেটে নিয়েছে, কত হাজার, 50,000 টাকা। তাহলে আমি প্রফিটটা বাড়ায় এই 50,000 টাকা আমি ট্যাক্স দিই, সেটা আমি অ্যাডজাস্ট করে দেখাবো। বুঝছেন? আপনি চাইলেও কিন্তু পারবেন না। এই জন্য আমরা শুনে নিই ফাইল আসলে, যে ভাই আপনার কি কোনো জায়গাতে ট্যাক্স কেটে রাখছে? যেরকম সিটি কর্পোরেশন 3,000 টাকা কেটে রাখে, ঠিক আছে। যদি বলে যে আমি বাড়ি ভাড়া করে বা অমুক হিসেবে ট্যাক্স দিচ্ছি, এর উপরে ট্যাক্স দিচ্ছি, ওর উপরে ট্যাক্স দিচ্ছি, বুঝছেন, তখন ওই ট্যাক্সের কাগজগুলো দেন। যে দেখলাম যে উনি 20,000 টাকা ট্যাক্স দিচ্ছে, ওর 50 লাখ টাকা লেনদেন হয়েছে, তখন আমরা প্রফিটটা ওইভাবে ধরবো। তারপরে 3 ভাগের 1 ভাগ খরচ দেখাই দিব, দিয়ে নেট যে প্রফিটটা আসবে ওইটা ক্যালকুলেশন করে এমন ভাবে নিয়ে যাব জানো, ওই যে ট্যাক্সটা দিছে সেই ট্যাক্সটা যেন হালাল হয়, ঠিক আছে, ওর ক্ষতিগ্রস্ত না হয়।
ও দেখাইতে পারে। এই জন্যই প্রফিটের জায়গাটা খুব সাবধান ভাবে ধরবেন, আর আগেই শুনবেন আপনি ট্যাক্স দিবেন কি দিবেন না। আর একটা ছোট দোকানদার ধর বা আমি 5,000 দিতে পারবো না, তাকে বুঝাবেন যে আপনি 3,000 টাকা দিচ্ছেন, আপনি 2,000 টাকা দিচ্ছেন, আর 2-3 হাজার টাকা গভর্নমেন্ট